নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জন্য দরজা খুলছে এনসিপি। আবার আওয়ামী লীগ নিয়ে হঠাৎ করেই সুর বদলেছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে হুট করে এমন কথা বললে কেউ মানবেন কেউ মানবেন না, কিন্তু বাস্তব ঘটনা এমনই। রাজনীতিতে সবসময় অনেক ইস্যু সক্রিয় থাকে আমরা জানি, কিন্তু যে দুটি ইস্যুর কথা বললাম এই দুটি ইস্যু নিয়েই প্রশ্ন করা যাচ্ছে, তাহলে কি রাজনীতির মাঠে আবার ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ? পর্দার আড়ালে কি শুরু হয়েছে বড় কোনো সমঝোতার খেলা? আজকের ভিডিওতে আমরা খুঁজব বাংলাদেশের রাজনীতিতে সত্যিই কি কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, গতকাল অর্থাৎ 19 এপ্রিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অপরাধে জড়িত না থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরাও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিতে যোগ দিতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, অতীতে কে ছাত্রলীগ করেছেন, কে ছাত্রদল বা ছাত্র শিবির করতেন, এটা এনসিপির কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এনসিপির আদর্শ মেনে এখন কাজ করা, মানে দলে যোগ দেওয়ার পরে এনসিপির আদর্শ মেনে কাজ করতে হবে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা হচ্ছে, নাকি নিষিদ্ধ রাজনৈতিক শক্তির জন্য নতুন সেফ করিডোর খোলা হচ্ছে? ইতিমধ্যেই অঞ্চলভেদে অনেকে হয়তো মিশেও গেছেন, আপনারা খেয়াল করে দেখবেন। অনেকে ব্যবসা বাণিজ্য করছেন, ওঠা বসা করছেন কার সঙ্গে, মানে এখন যারা ক্ষমতার আশেপাশে আছেন তাদের সঙ্গে। কেবল রাজনীতিটা অপ্রকাশ্য হয়ে আছে। জানতে ইচ্ছা করছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে বিএনপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা এনসিপির অনুগ্রহের উপর নির্ভর করছে, বা জামাতের অনুগ্রহের উপর নির্ভর করছে? আমি আসলে ঠিক বিষয়টাকে এভাবে ভাবি না বা এভাবে মনে করি না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফেরে, বিশ্লেষকরাই বলছেন এটি ফিরবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের জোরেই। তাদের সেই শক্তি আছে। আচ্ছা দেখি, এই যে এনসিপি আহ্বায়ক যে আহ্বান জানিয়েছেন, এটিকে ছাত্রলীগ কিভাবে নিয়েছে বা কিভাবে নিতে পারে। দুটো সম্ভাবনার কথা মনে পড়ছে বা সামনে আসছে। এক হচ্ছে, তারা মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এটাকে অপমান হিসেবে নিতে পারে, দেখতে পারে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারে। ভাবতে পারে এনসিপি আমাদের রাজনীতির স্পেস দেবে আর আমরা তারপরে রাজনীতি করব, এরকম একটা ভাবনা তাদের ভেতরে আসতেই পারে। কারণ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এখন না হয় নিষিদ্ধ। দুই, আবার একসময় ছাত্রলীগের লুঙ্গির তলে যেরকম শিবির বা অন্য গুপ্তরা ছিল, ছাত্রলীগও একটা অনুকূল সময়ের অপেক্ষায় গুপ্ত হয়ে যেতে পারে কিনা এনসিপির পতাকা তলে, এরকম একটি সম্ভাবনার কথা আছে। এগুলো জাস্ট সম্ভাবনার কথা। আসলে কি হবে, কি করবে, সেটা ছাত্রলীগই ভালো বলতে পারবে। আমরা যে কথাগুলো সামনে এসছে তার ভিত্তিতে সমস্যাগুলোর কথা আলোচনা করতে পারি। ইতিমধ্যেই অনেক জায়গায় দেখা গেছে রাজনীতিতে সক্রিয় না হলেও তেমন করে সম্পর্ক, ব্যবসা, নেটওয়ার্ক ক্ষমতাসীনদের সঙ্গে অনেক জায়গায় মোটামুটি ঠিকঠাক চলছে। অস্তিত্বের কারণেই এটি অনেককে করতে হচ্ছে, হামলা মামলার ভয়ে করতে হচ্ছে। যারা প্রকাশ্যে থাকতে পারছে তারা, আর যারা থাকতে পারছে না তারা তো কিভাবে আছে বুঝাই যায়। এদিকে এনসিপির নাহিদের যে আহ্বান, এই আহ্বানের প্রেক্ষিতে দু একটা আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে। গতকালই 19 এপ্রিল বিএনপি নেতা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যিনি ছিলেন রাশেদ খান, তিনি প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ যদি এনসিপিতে জায়গা পায় তাহলে আওয়ামী লীগ কেন পুনর্বাসনের সুযোগ পাবে না? প্রশ্নটা সরল কিন্তু গভীর, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশেদ খান হয়তো বলেছেন, অন্যরা বলেননি। রাশেদ খান আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। স্বীকার করতে দোষ নেই যে রাশেদ খানের কথায় যুক্তি আছে। অতীতে ছাত্রলীগ করলে এখন যদি এনসিপি করা যায়
মানে করেছে না, ছাত্রলীগ করেছে যারা, তারা এখন এনসিপি করে। তাহলে অতীতে যদি কেউ আওয়ামী লীগ করে থাকে, তারা কেন এখন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? রিফাইন্ড বললাম এই জন্য যে মূল আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তো যদি নতুন দলও করে অন্য কোনো দলে না গিয়ে, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ কেন করতে পারবে না? এই প্রশ্নটি কিন্তু অযৌক্তিক নয়। আবার আওয়ামী লীগের কেউ যদি এনসিপিতে পুনর্বাসিত হয়, কেউ যদি জামাতে হয়, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগে যেতে পারবে না কেন? নিশ্চয়ই যেতে পারবে, বা যেতে পারা উচিত। এতে কারোরই আপত্তি থাকার কথা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আপনারা দেখেছেন আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে গেছে, জায়গায় জায়গায়, কোথাও জামাতের বাক্সে গেছে, কোথাও এনসিপিরও বাক্সে গেছে, মানে তাদের প্রার্থীদের অনুকূলে গেছে, কম বা বেশি এটা কিন্তু হয়েছে। রাশেদ খানের কথায় এটা স্পষ্ট, ব্যক্তি যদি পরিষ্কার হয়ে নতুন দলে যেতে পারেন, তাহলে দল হিসেবে ফিরে আসার পথ বন্ধ থাকবে কেন? মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের কেন সক্রিয় হতে বাধা থাকবে, এটি তিনি বলছেন। আমাদের এলাকায় একটি কথা বলা হয় সাধারণত মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে সোলেমানি ডাক। সোলেমানি ডাকটা হচ্ছে অনেকটা এরকম, এটা রাজনীতির ক্ষেত্রেও চলে। মানে সরাসরি না বলা, মানে একবার বলবে, এদিকে বলবে না, আবার এদিকে ডাকবে, ইঙ্গিতে ডাকবে আর সরাসরি না বলবে, এটিকেই সোলেমানি ডাক বলে। তো প্রশ্ন হলো, এনসিপির বক্তব্য কি এই সোলেমানি ডাকের মতো, মানে সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? সুপ্রিয় দর্শক, আপনি এটাও জানতে চাইতে পারেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কি তাহলে এনসিপির দয়ায় রাজনীতি করবে? এর উত্তর আমি দিতে পারবো না, এটা সময়ই দিবে এই উত্তর। কারণ এই এনসিপির দাবির মুখেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, পরে আওয়ামী লীগও নিষিদ্ধ করা হয়েছে। এখন এনসিপির এই আহ্বানের পেছনে কোনো পরিকল্পনা লুকিয়ে আছে কিনা, এটি কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছে না, বা হুট করে বলাও যাবে না। প্রতিপক্ষকে মোকাবিলায় তারা কি মাঠে আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে কিনা, এটিও আসলে বোঝা যাচ্ছে না। কারণ এনসিপি নানান জায়গায় নানান রকমের চ্যালেঞ্জের মুখোমুখি। তারা এমন মনে করছে কিনা যে মাঠে আওয়ামী লীগ থাকলে হয়তো ভারসাম্যটা হতো, তাদের জন্য সুবিধা হতো, হতেই পারে। আরেকটা ঘটনা দেখুন, এই সময়কার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আবার আমরা দেখলাম 5 দিনের মাথায় তিনি জামিন পেয়েছেন, জামিনে মুক্তিও পেয়েছেন। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, রিমান্ড অনুমোদন দেননি আদালত। জেলগেট থেকে আরেকটি মামলায় আটকও তাকে করা হয়নি, তিনি মুক্তি পেয়েছেন। তো এতদিন আমরা কি দেখেছি? অহরহ এক মামলায় জামিন দেওয়া হয়েছে, আরেক মামলায় আবার গ্রেফতার করা হয়েছে। তো সেই জায়গাটিতে একটা পরিবর্তন এসেছে, এটি একটি ইতিবাচক পরিবর্তন। এজন্যই বলছি, বা অনেকেই বলছেন, শিরীন শারমিনের ঘটনায় কি বুঝাতে চাইছে সরকার? এটা কি শুধু আইনি প্রক্রিয়া, মানে স্বচ্ছ নিষ্কলুষ এরকম কিছু, নাকি এটি কোনো রাজনৈতিক সিগন্যাল? তবে যে যাই বলুন না কারণ, শিরীন শারমিন চৌধুরীর বিষয়টি কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এর পেছনের রাজনীতিটা তাই বোঝা দরকার। হয়তো বলবেন যে জামিন পাওয়া একজনের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, কিন্তু আমি প্রশ্ন করব বা বলবো, যুক্তি দেব, অন্যদের ক্ষেত্রে তো এটা কাজ করেনি। এর আগে আমরা কাজ করতে দেখেছি সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের ক্ষেত্রে। তারা দুজন সৌভাগ্যবান, নিঃসন্দেহে এটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল। এর পেছনের রাজনীতি সমীকরণ কি, সেটি অন্য হিসাব। এছাড়া রাজনীতির মাঠে যে একটা গুঞ্জন ছিল, তারেক রহমান ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন। বলা হয় ওই সমঝোতায় আওয়ামী লীগের জন্য একটা স্পেস নির্ধারণের শর্ত ছিল। আমরা তো আলোচনা করতে পারি, কেউ তো আমরা এসব মানে শর্তের সাক্ষী নই। এবং আওয়ামী লীগের নেতাদের মুক্তির বিষয়ও নাকি ছিল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির শর্ত, কিংবা আরো অনেক শর্ত ছিল। শিরীন শারমিনের জামিনে মুক্তি পাওয়াটা কি সেরকম কোনো শর্ত পূরণের প্রথম ধাপ কিনা, বা একটি ধাপ কিনা, এই প্রশ্নটি কিন্তু আসে। তবে যাই বলি, আসলে এই কথাগুলো ধোপে টেকে না আপনি যখনই পাল্টা যুক্তি দেবেন। কেন টেকে না? কারণ সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইন পাশ হয়েছে, সেখানে তো বিএনপি এতটুকু কুণ্ঠাবোধ করেনি, তখন তো এইসব শর্ত ফর্ত কাজ করেনি বা মাথায় থাকেনি।
আবার কেউ বলেন এটা হলো একটা দোষ কাটানোর প্রক্রিয়া, যাতে জামাত, এনসিপি বা অন্য কোনো দল তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, বলতে না পারে যে আপনি ফ্যাসিস্টকে বা ফ্যাসিবাদী দলকে বা আওয়ামী লীগকে কত বিশেষণ তারা ব্যবহার করে, সুযোগ দিয়েছেন অন্যায়ভাবে, এটি যেন না বলতে পারে। হয়তো এরকমও হতে পারে, কেউ কেউ এমনও মনে করেন। তবে এটা সত্য, আওয়ামী লীগের অনুকূলে এখন জনমত বাড়ছে প্রতিদিনই, সহানুভূতি বাড়ছে আওয়ামী লীগের প্রতি। যেমন আওয়ামী লীগের কট্টর সমালোচক দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো এবার আওয়ামী লীগের প্রতি বেশ সদয় হতে শুরু করেছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবিতে সম্পাদকীয় প্রকাশের মাধ্যমে প্রথম আলোর জোরালো অবস্থান অনেক নতুন ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে। গত 16 এপ্রিল ঢালাও মামলা, ন্যায় বিচারের স্বার্থে জামিন নিশ্চিত করুন, এই শিরোনামে একটি সাহসী সম্পাদকীয় প্রকাশ করেছে প্রথম আলো, এবং এই সম্পাদকীয়র মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের উপর চলমান আইনি নিপীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে প্রথম আলো। প্রথম আলো লিখেছে, জামিন কোনো দয়া নয়, মৌলিক অধিকার। শুধু শিরীন শারমিন নয়, আওয়ামী লীগের কারাবন্দী অন্য নেতাদের ক্ষেত্রেও এটি নিশ্চিত করতে হবে। কোন ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে গণ্য করার যে চিরন্তন নীতি, আইনি নীতি, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে ভুলুণ্ঠিত হচ্ছে। পত্রিকাটি দাবি করেছে 2024 সালে জুলাই আগস্টের ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই। অনেক মামলায় ঢালাও মামলার কারণে অনেক নিরপরাধ নেতাকর্মী কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বিশ্লেষকরা বলছেন এই প্রথম আলোর এই অবস্থান বদলের কারণে বা সুর বদলের কারণে যে দীর্ঘ 20 মাস পর প্রথম আলোর এই অবস্থান পরিবর্তন আওয়ামী লীগের কারাবন্দী নেতাদের আইনি লড়াইয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে। সম্পাদকীয়তে প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সমঝোতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে, যা দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সঙ্গত কারণেই প্রথম আলোর হঠাৎ এই অবস্থান বদল, এটা নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে এটা কি শুধু মানবাধিকার ইস্যু নাকি সময় পরিবর্তনের ইঙ্গিত। ইতিহাস বলে কোনো বড় দল দীর্ঘদিন এভাবে থাকতে পারে না, মানে আওয়ামী লীগ এখন যেভাবে আছে। এতক্ষণ যে 2-3টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম, যে ইস্যুগুলো তুললাম, বিশেষ করে ছাত্রলীগের জন্য এনসিপির দরজা খোলা আহ্বান, প্রথম আলোর সুর বদল, আইনি প্রক্রিয়ার পরিবর্তন, বিএনপি নেতা রাশেদ খানের যুক্তি, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন বাঁক বদলের শুরু হচ্ছে? কি মনে হয় আপনাদের? আওয়ামী লীগ কি সত্যিই ফিরছে এবং এই ফেরার ক্ষেত্রে এনসিপি পথটি তৈরি করে দিচ্ছে এমনটি মনে করেন? কিংবা অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতির প্রত্যাশা সবার, দেশের বিদেশের, বাংলাদেশে কি সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ডানা মিলছে এবং এনসিপি কি তাতে সত্যি সত্যি ভূমিকা রাখছে, নাকি সবই আসলে সময়ের বুদবুদ, আমাদের বুঝবার ভুল, রাজনীতির পুনর্বিন্যাসের রকম ফের মাত্র? সবই কি পরিকল্পিত সমঝোতা কিংবা নতুন কৌশল? দর্শক, কমেন্টে জানান আপনার মতামত। থাকুন লিডস নিউজের সঙ্গে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।